প্রথমে কথা যেটা বলবো, আমাদের যে ভ্যাকান্সির ব্যাপারটা সরকারের সদিচ্ছার উপর সম্পূর্ণ নির্ভর করে। সরকারের সদিচ্ছা না থাকলে ভ্যাকান্সি কিন্তু হয়তো রিক্রুটমেন্ট হবে, ইন্টারভিউ হবে, কিন্তু ভ্যাকান্সির পরিমাণটা কম থাকবে। এবার এই ভ্যাকান্সি যাতে 50,000 ভ্যাকান্সির ব্যাপারটা আমরা প্রত্যেকটা জায়গায় বলছি, এবং আপনারা দেখেছেন প্রত্যেকটা নিউজ চ্যানেলে এটা 50,000 ব্যাপারটা আছে। গৌতম পাল মহাশয় বলেছিলেন যে আমার এখনই নিয়োগ করতে দিলে আমি 50,000 ভ্যাকান্সিতে নিয়োগ করতে পারবো, আইনি জটিলতার কারণে নিয়োগ করতে পারিনি। তো সেই মতব্যেই কিন্তু 50,000-এর নিয়োগ হবে। তো আশা রাখছি 50,000 পূর্ণ প্রশিক্ষিত ডিএলএড এবং টেট কোয়ালিফাইড নেই। এটা সামনের সপ্তাহে আশা করি, যদি সব দিকে ঠিক থাকে, সামনের সপ্তাহে আমরা পূর্ণ তালিকা পেয়ে যাবো আশা রাখছি। মামলাটা আজকেও মেনশন হয়েছে, কিন্তু মামলাটা হয়তো এই সপ্তাহে না হলেও সামনের সপ্তাহে আমাদের মেনশন হয়ে আশা করি আমরা রায় পেয়ে যাব, যাতে পূর্ণ প্রশিক্ষিত ডিএলএড এবং টেট কোয়ালিফাইড বৈধ কতজন আছে তার একটা পূর্ণাঙ্গ তালিকা, এবং বিএড এর সার্টিফিকেট বাতিল, বিএড বিপিএড যারা আছে। তো এটা কতদিন আপনারা দেখলেন যে প্রত্যেকটা ডিপিএসসিতে যে নোটিফিকেশান, যে নোটিশ দেওয়া হয়েছে যে কারা কারা বাদ যাবে, কাদের কাউন্সিলিংয়ে আসতে পারবে না। তো যাই হোক, এগুলো দেখতে ভালো লাগছে যে প্রত্যেকটা ডিপিএসসিতে লিস্ট আসছে কারা নিয়োগ পাবে, কোথায় কোন স্কুল চুজ করবে। তো এটাও আমাদের জীবনে একসময় আসবে, খুব তাড়াতাড়ি আসবে আশা রাখছি। ইন্টারভিউ এদের যত আগে নিয়োগ হবে তত আগে আমাদের ইন্টারভিউ হবে। হয়তো ভোট আছে, অনেকে বলছে ভোটের ব্যাপারটা, কিন্তু ভোট থাকলেও আমাদের ইন্টারভিউটা কিন্তু আমরা হয় ফেব্রুয়ারি লাস্ট কিংবা মার্চের ফার্স্ট উইকের মধ্যে আশা রাখছি পাবো। এটা আমার ব্যক্তিগত মতামত। তো ভ্যাকান্সির জন্য কিন্তু বিভিন্ন বিভিন্ন সরকারি আধিকারিকের কাছে যাচ্ছি। আমাদের খুব কাছের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়ের কাছেও আমাদের বার্তা পৌঁছে দিয়েছি। আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য স্যারেরও বার্তা পৌঁছে দিয়েছি বিভিন্ন আধিকারিকের কাছ থেকে, যে ভ্যাকান্সিটা দিন। বিহারে যেমন নিয়োগ হয়েছে, একবার অন্তত এই স্বচ্ছ টেট যেটা সারা বাংলা দেখেছে, তাদের একটাবার নিয়োগ দিয়ে ইতিহাস সৃষ্টি করুন। একটাবার হয়তো আমরা দিতে পারেন 20,000 25,000 দিতে পারেন, কিন্তু দেখুন সব এই টেটটাই এমন অনেকে পাস করেছে, যাদের কোয়ালিফাই করেছে, যারা অনেক বয়স হয়েছে, তাদের একাডেমিক স্কোরটা অনেকটা কম। তো ভ্যাকান্সি দিলে একমাত্র তাদেরকে তাদের স্বপ্নটা হয়তো জীবনে বাস্তব হতে পারে। এটা আপনাদের উপর নির্ভর করছে, আমাদের পাশে আছি, সাথে আছি। এই দাবিতে প্রত্যেকটা জায়গায় যাচ্ছি যে অন্তত ভ্যাকান্সিটা, এটা কিন্তু সরকারের উপর নির্ভর করে। বারবার বলছি সরকারের সদস্যের উপর নির্ভর করে। তাই বলছি মামাটি মানুষের সরকারের পাশে। 2022 প্রাথমিক টেট উত্তীর্ণরা থাকবে, অবশ্যই থাকবে। আমি যাবো না কোনো পলিটিক্সে, কিন্তু কোনো রাজনীতিতে যাবো না, তবে আমরা পাশে আছি। কিন্তু আমাদের যে 50,000 ভ্যাকান্সির দাবি কিন্তু রাখতে হবে, আমাদের দাবি রাখতে হবে। ইতিহাস সৃষ্টি হবে একটা। 50,000 ভ্যাকান্সি অত প্রয়োজন নেই, যতজন টেট কোয়ালিফাইড আছে। বিহারে যেমন গড়ে চাকরি হয়েছে, কারণ একটা প্রাথমিক স্কুলে পড়ানোর জন্য যেসব গুণাবলীগুলো থাকার দরকার আমাদের সবারই আছে, যারা টেট কোয়ালিফাই করেছে। টিচার এলিজিবিলিটি টেস্ট আমাদের মেন শিক্ষকের যেটা আমরা পূরণ করেছি। তো এটা একটা পয়েন্ট গেল, যে পিডিএফটা আমরা পেয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি, কতজন পূর্ণ তা পেয়ে যাবো। আবার ফিরে আসা, ফোনটা ওভার হিটিং হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি প্রচুর ফোন আসছে, যেমন টেক্সট তেমন ফোন। মানে কোচবিহার, দিনাজপুর, মালদা থেকে শুরু করে প্রত্যেকটা জেলার থেকে, একবার ফোন না ধরলে বারবার করা হচ্ছে, 5বার 7বার একটা ফোন বারে বারে আসছে, সব আননোন নাম্বার। তো সবার জানার ইচ্ছে আছে, কারণ সবাই তো বেকার। তো অনেকেরই ফোন রিসিভ করতে পারছি না সারাদিনে, টেক্সটও দেখতে পাচ্ছি না। তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, সম্ভব হচ্ছে না। সত্যি কথা বলতে কি, 1 তারিখ থেকে যে আমরা ধর্নায় গেলাম, তার 2 দিন আগের থেকে কোর্টে যাচ্ছে। সেই 2 দিন 1 তারিখ থেকে আজ কত তারিখ হচ্ছে, 6 তারিখ আছে। তো 1 তারিখ থেকে 1 তারিখের আগে সেদিন থেকেই আমরা কিন্তু রাস্তায়, প্রত্যেকটা দিন হাইকোর্টে যাচ্ছি। আজকেও গিয়েছিলাম, গতকালও গেছিলাম একটা আধিকারিকের কাছে। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা দিন রাস্তায় যাচ্ছি। অনেকে জিজ্ঞেস করে দাদা পারো কী করে। তার মধ্যে আগে একটু ফোন কম আসতো, কিন্তু রিসেন্ট যেভাবে ফোন আসছে, প্রচুর প্রচুর ফোন, সে রিসিভ করা সম্ভব হচ্ছে না। একটা ফোন ধরছি কাটছে, একটা ফোন ধরছি কাটছে, এরকম একটা সিচুয়েশন। আর যারা ফান্ডিং দিচ্ছেন তাদেরকে আমি আন্তরিকভাবে দুঃখিত, যে গ্রুপে অ্যাড করাটা কি সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কারণ এই ধর্না মঞ্চ করার পর থেকে যেভাবে কাজের চাপ, আমাদের 3 থেকে 4টে কেসের ব্যাপার, কেস চলছে এখন, সেই কেসের ব্যাপার, তার সাথে গ্রুপ ভেরিফাই করে অ্যাড করতে হচ্ছে। তার সাথে সাথে ফান্ডিং যারা দিচ্ছে, সেই ফান্ডিংগুলো অ্যাড করতে টাইম লাগবে। যারা স্ক্রিনশট দিয়ে রেখেছেন রাখুন, যথাসময়ে একটু টাইম লাগবে, অন্তত 1 সপ্তাহ টাইম দিন, আস্তে আস্তে সবাই ভেরিফাইড গ্রুপে যুক্ত করানো হবে। কারণ দেখুন, আমাদের কিন্তু বসে নেই, আমরা বসে নেই, অনবরত কিন্তু কাজ করে চলেছি। আজকেও সারাদিন হাই করেছিলাম। আজকে আপনারা দেখলেন, সংবাদের চ্যানেলে দেখলেন যে আমাদের 5ম শ্রেণীর মামলা হিয়ারিং হয়েছিল হালকা। তো সরকার পক্ষের উকিল কিন্তু আজকে উপস্থিত হয়নি, সেই কারণে মামলাটা প্রচুর ফোন আসছে, সে অবাক করার মতো। যাই হোক, 5ম শ্রেণী যদি আমাদের প্রাথমিকে আনতে পারি, আমরা চেষ্টা করছি, কতদূর আসবে জানি না, তাহলে একটা শূন্য পদের ইতিহাস তৈরি হবে, আমি কথা দিচ্ছি। কারণ 30:1 অনুপাতে যখন ছাত্র শিক্ষক অনুপাত করে যখন রিক্রুটমেন্ট হবে, তখন কিন্তু ডিএলএড টেট পাস কিন্তু খুঁজে পাওয়া যাবে না।
শূন্য পদ পড়ে থাকবে। সেই জায়গায় দাঁড়িয়ে এই একটা বলা যায় একটা ইতিহাস, মানে একটা এরকম একটা মহাসাগরে নেমেছি সেই 1900 মানে জাতীয় কমিশন থেকে শুরু করে শিক্ষা কমিশন, প্রত্যেকটা শিক্ষা কমিশন থেকে শুরু করে পরপর কীভাবে কখনো মানে কলেজে উচ্চ মাধ্যমিকের ছিল, পরপর পরপর সেগুলো সাজিয়ে কিন্তু বিশাল একটা কেসের গ্রাউন্ড, যা ফাইলটা এত মোটা হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা লড়তে আমরা রেডি। আমাদের 3জন অভিজ্ঞ অ্যাডভোকেট আছে। আজকে সরকার পক্ষের উকিল আসেনি বলে কিন্তু এটা হয়। নেক্সট হিয়ারিং দিয়েছে, ডেট আমরা দেখেছেন, প্রত্যেকটা চ্যানেলে দিচ্ছি। তো এই পঞ্চম শ্রেণীর ব্যাপারটা আমরা লড়ছি, চেষ্টা করছি, কী করা যায় দেখা যাক। আর পিডিএফের ব্যাপারটাও বললাম যে পিডিএফের মামলাটা হয়তো সামনের সপ্তাহে উঠে যাবে, মেনশানিং হয়ে গেছে। আর যেটা ব্যাপার সবচেয়ে সামনে যে আমাদের একটা ভয়, যেটা গতবারও ভয় ছিল, মানে 2014 সালের প্রাথমিক টেটের 6 নম্বর করে দিয়ে যে আবার করে নতুন করে রেজাল্ট আউট করবে, তো এটা আমাদের কাছে একটা ভীষণ ভয়ের কারণ। হ্যাঁ, নোটিফিকেশান আসবে, অবশ্যই নোটিফিকেশান আসবে, একটু ওয়েট করুন। আশা রাখছি যে এই ডিপিএসসি যেভাবে কাজ করছে, মানে অলরেডি পর্ষদ যেভাবে প্রত্যেকটা জেলায় পাঠিয়েছে একটা দিনে, পর্ষদকে অসংখ্য ধন্যবাদ। খুব জোরে কাজ চলছে, দ্রুত কাজ চলছে। আমরা মার্চের মাঝামাঝির মধ্যে আশা করি, আমার পক্ষ থেকে বলছি, ইন্টারভিউ পেয়ে যাবেন। হ্যাঁ, আমাকে দেখে মনে জোর পাও, এটা সত্যি, কিন্তু আমিও তো মাঝে মাঝে মানে খুব টেনশানে অবসাদে ভোগ করছি। কারণ যখন 17 থেকে আন্দোলন করেছি, মানে সব বন্ধুরা পেয়ে গেছে এবারে, সবাই তো ফেসবুকে আপডেট দিচ্ছে, এটা দরকার ছিল ওদের, কারণ ওরাও লড়াই করে এই জায়গাটা এসে, আমরা উত্তীর্ণ হতে পারিনি, হয়নি। তো তাদের নতুন শিক্ষক যারা স্কুলে জয়েন করবে তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা। হ্যাঁ, যেটা বলছিলাম ম্যাটের ব্যাপারটা, ম্যাট 1594 এই কেসটা 6 নাম্বার করে দিয়ে 2014 সালের যারা এখনও ফেল করে আছে তাদেরকে নাম্বার দিয়ে আবার নতুন করে রেজাল্ট পাবলিশ হবে। এটা পাবলিশ হলে কত সংখ্যক পাস হবে কেউ জানে না। আর এরা একবার কোয়ালিফাই করতে পারলে কিন্তু সাথে সাথে হাইকোর্টে ছুটবে, যারা পাস করবে, করে হাইকোর্ট সুপ্রিম কোর্ট করে 22কে ছুড়ে দেবে একটা সাইড, যে 22 কেন আসবে, আমরা দীর্ঘ 14 সাল থেকে বঞ্চিত, আমাদের আগে ইন্টারভিউ নিতে হবে। ম্যাট থেকে যারা পাস করবে তারা কিন্তু ওই কথাটাই বলবে। তো সেদিক থেকে তাকিয়ে ম্যাটটা আটকানোর জন্য কিন্তু আমরা তৈরি। গতবারও ম্যাট আটকানোর জন্য আমরা সুপ্রিম কোর্টে আমাদের 17 ভাই বা দাদারা যারা ছিল তাদেরকে হেল্প করেছি আমরা। তারাও বলেছিল যে পরবর্তীকালে ম্যাট তোমাদের সামনে আসলে আমরাও হেল্প করবো, আমরা তো সবাই পাস করছি না। 17 দাদারা যারা ছিল বললো যে তোমরা ফান্ডিং দাও, আমরা 80,000 টাকা দিয়েছিলাম, এবং এই যে সামনের দিনে ম্যাটটা আসছে তারাও হেল্প করবে। তারা বলা ছিল চাকরি পেয়ে গেলেও তারা হেল্প করবে আমাদেরকে, আমরা আশায় আছি। আর ম্যাটটা আটকাতে হবে। আর যেটা আরেকটা কেস যেটা চলছে রিক্রুটমেন্টের জন্য, দ্রুত রিক্রুটমেন্ট, তো এই কেসের কলকাতার বড় লয়ার দিয়ে এটা করা হয়েছে। এই কেসটাও দ্রুত, যেহেতু আপনারা জানেন যে 17 নম্বর কোর্টে মহামান্য বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মহাশয়ের বেঞ্চ থেকে সেটা অন্য বেঞ্চে প্রাথমিকের মামলাগুলো ট্রান্সফার হয়েছে। সেই কারণে কিন্তু আমাদের কিছু কিছু কেস আবার নতুন করে কিন্তু আবার ফাইলিং করে সেটা মেনশন করতে হচ্ছে। আর সবচেয়ে বড় এই সময়ে আমাদের জানার দরকার যে এই সময়টা আমরা যেভাবে বিভিন্ন আধিকারিকের কাছে যাচ্ছে, আপনারাও যারা আছেন, যাদের কাছে কোনো আধিকারিক বা কোনো মুখপাত্র বা কোনো নেতা, আপনারা নিজের জায়গা থেকে সবার কাছে হাত জোড় করে করজোড়ে অনুরোধ করুন যে অন্তত আমাদের এই যে 50,000 ভ্যাকেন্সির দাবিটা রাখার জন্য। প্রত্যেকটা জায়গায় আমরা মাথা নত করতে চাই, আমরা কোনো বিরোধী কেউ নয়। বিরোধী যারা এসেছিল আমাদের ধর্ণা মঞ্চে, আমাদের এমএলএ এসেছিল, একটা জনপ্রতিনিধি হিসাবে আমাদের ধর্ণা মঞ্চে এসেছিলেন নওশাদ সিদ্দিকী স্যার, উনিও আমাদের কথাগুলো শুনে আজ আমাদের দাবিটা বিধানসভায় তুলে ধরেছেন যে 2022 প্রাথমিক টেট উত্তীর্ণ যারা আছে, যেহেতু 2017 থেকে 2022-এর মধ্যে 5 বছরে কোনো টেট হয়নি, একটাই টেট হয়েছিল, সেটা 2022 সালের প্রাথমিক টেট। এই প্রাথমিক টেটে অন্তত সববার নিয়োগ হয়, সেই দাবিটা এমএলএ সাহেব রেখেছেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ দিই। এবং আমি ব্যক্তিগতভাবে বা ঐক্যমঞ্চের হয়ে 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চের হয়ে আমাদের কুণাল ঘোষ স্যারের সাথেও বারে চেষ্টা করছি যোগাযোগ করার, উনি ব্যস্ততার কারণে হয়তো যোগাযোগ করতে পারছেন না। তো সবার কাছে যাচ্ছি, আমাদের কোনো রং নেই, আমরা হবু শিক্ষক। একদম, যে বিভিন্ন চ্যানেলে দেখাচ্ছে যে 50,000 ভ্যাকান্সি, সেটা আমরা 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চ আমরা পর্ষদ সভাপতির কাছে গেছিলাম। উনি আমাদেরকে বারবার একটাই কথা বলেছিলেন যে 50,000 ভ্যাকান্সি আছে, আমার নিয়োগ করতে দিলে আমি নিয়োগ করতে পারবো, এটাই। আর যে জেলায় যারা ফান্ডিং করেছেন গ্রুপে অ্যাড করতে পারছে না, সত্যি কথা বলতে কি এত পরিমাণ ফোন আসছে আর এত পরিমাণ টেক্সট আসছে, বিশেষ করে যারা গ্রুপে অ্যাড করে, এটা খুব চাপের। আমাদের হাফিজুর রহমান যে অ্যাড করে, তার ফোনে হোয়াটসঅ্যাপই অন করতে পারছে না, মানে গ্রুপে অ্যাড করা, ভেরিফাইড গ্রুপে অ্যাড করার সাথে সাথে কেস ফান্ডিংয়ের গ্রুপে অ্যাড করতে গেলে তার ফোন হ্যাং হয়ে যাচ্ছে। সুতরাং সেই নাম্বারটা হয়তো অনেকে পাচ্ছেন না, তবে খুব তাড়াতাড়ি আমরা পেয়ে যাবেন। নতুন কোনো হোয়াটসঅ্যাপ দিয়ে যদি আমরা শুরু করতে রিকভারি করতে পারি, খুব দ্রুত আমাদের অ্যাড করে নেওয়া হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, সবচেয়ে বড় কথা, লড়ছি বললাম না, এই একটা সপ্তাহ মানে রাস্তায় দিন কেটে গেছে, কেটে গেছে, কাজ করে যাচ্ছি, জানি না কি ফল পাবো। তবে আপনারা তৈরি থাকুন, ইন্টারভিউ কিন্তু হবে। আর শূন্যপদের ব্যাপারটা যে যার জায়গা থেকে আমরা বলুন, যাতে শূন্যপদ 50,000 ভ্যাকেন্সি থাকে, গ্রুপের দাবিগুলো আমাদের তুলে ধরুন।
যাতে সবাই চাকরি পায় সেদিকটা একটুখানি আমাদের দেখতে হবে, সবাইকে নিজের জায়গা থেকে দেখতে হবে। হ্যাঁ, ফল অবশ্যই পেতে হবে, আপনারা ভালো করেই জানেন। সেই গত ফেব্রুয়ারি মাস থেকে আমরা কিন্তু একইভাবে কিন্তু কখনো ডিপিএসসি, দুবার ডিপিএসসি করেছি, ডিপিএসসি মুভমেন্ট করেছি, আরটিআইগুলো করেছি। বারে বারে আমরা পর্ষদ অফিসে কিন্তু পর্ষদ অফিসে ডেপুটেশন দিয়েছি, বিকাশ ভবনে ডেপুটেশন দিয়েছি, তৃণমূল ভবনে ডেপুটেশন দিয়েছি, এবং বিকাশ ভবনে 4 থেকে 5 বার গেছি। এছাড়াও তো বিভিন্ন আশেপাশে বিভিন্ন দপ্তরে দিয়েছি। তো আমাদের দাবি অবশ্যই মামাটি সরকার রাখবে, এই আশা আমরা, এই ভরসা রেখেছি। আর এখনও আমাদের বসে থাকলে চলবে না। যারা ধর্ণা মঞ্চে, ব্যাপারটা নিয়ে আমি একটু বলছি যে ধর্ণা মঞ্চে যে আমরা যদি 17,000 ডিএলএড হন, কিন্তু ধর্ণা মঞ্চে কেন 1,000 এসেছিলেন, কেন 2,000 এসেছিলেন? বাকি তারা কোথায় আছে? মিছিলেও তো আসেন প্রায় 2,000, কিন্তু ধর্ণা মঞ্চে এত কম আসলেন কেন? দেখুন, নিজেকে যদি বঞ্চিত মনে হয় তাহলে বলবো যে বাড়িতে বসে থাকবেন না। আজকে লড়াই করেছিলাম কেন বলেই কিন্তু আজকে বিধানসভায় পর্যন্ত আমাদের নিয়ে আলোচনা হচ্ছে। আজকে লড়াই করেছিলাম বলে কিন্তু প্রত্যেকটা সংবাদ মাধ্যম আমাদের তুলে ধরেছে। আমার কোনো পার্টির উপরে বিরোধী বা সরকারের বিরুদ্ধে কোনো কথা বলছি না। আমাদের একটাই অনুরোধ, আমাদের ভ্যাকান্সি চাই। আপনি যদি বাড়িতে বসে থাকেন বিশাল হাইফাই 26, 27, 28 স্কোর নিয়ে আপনি যদি ভেবে থাকেন আমার চাকরি কনফার্ম, এটা কিন্তু ভুল হবে। আজ যদি জেনারেল 33 কাটা হয়, কখনো 35 হবে না কেউ বলতে পারে না। আর কখনো সেটা আবার 28-এ চাকরি পাবে, এটাও কনফার্ম হয়। এটার জন্য চাই শূন্যপদ। আর শূন্যপদের জন্য যে মুভমেন্টগুলো হচ্ছে, যে আন্দোলনগুলো হচ্ছে, যে লড়াইগুলো হচ্ছে, সেই লড়াইয়ে সামিল হন। আজকে বিভিন্ন কোচবিহার থেকে অনেকে এসছে, আমি তো বাড়ি যেতে পারিনি, গলা ভেঙে গেছে, কথা বলতে পারিনি, তারপর দিনই আবার ভরে ছুটতে হয়েছে। এই জায়গাগুলো একটু ভাবুন। মানে যারা আমাকে দেখেছেন আজকে বিভিন্ন ইউটিউব চ্যানেলে আমাকে নিয়ে ভিডিও করে, তো আননোন অনেকে আমার নাম্বার পেয়ে কল করছে। তো অনেকের কষ্ট, মানে সেই কষ্ট অবসাদ, কেউ বলে যে আমি বাঁচবো না, কেউ বলে করো না, কিন্তু এইসব কথা বলবেন না। পজিটিভ থাকুন, সরকারের উপর ভরসা রাখুন। আশা রাখছি এবার একটা ইতিহাস তৈরি হবে, ইতিহাস তৈরি হবেই। আর আমরা ধর্ণা মঞ্চ থেকে 2 দিন পর্ষদ অফিসে গেছিলাম। সেই সময় যেহেতু ডিপিএসসিতে এই লিস্টগুলো পাঠাবে, সেই কাজগুলো চলছিল। আমাদের পর্ষদ সভাপতি শ্রদ্ধেয় গৌতম পাল মহাশয় বলেছিলেন যে এই টাইমটা আমি দেখা করার সম্ভব হবে না, তার কারণ হচ্ছে যে অন্যরকম কাজ চলছিল। উনি আমাদের কথা দিয়েছেন আমাদের সাথে দেখা করবেন, এবং দেখা করলে আমাদের একটা বার্তা আমি দেবো, খুব ভালো বার্তা অপেক্ষা করছে এই সপ্তাহের মধ্যে কোনো না কোনো সময়। কিন্তু আমি হাত জোর করে একটা অনুরোধ করছি, আমার খুব ঠান্ডাভাবে অনুরোধ করছি যে প্লিজ এর মাঝে আমরা পর্ষদে কেউ যাবেন না 22-এর হয়ে। আমরা বিভিন্ন আধিকারিকের সাথে যোগাযোগ করে একটা জায়গা তৈরি করছি, সেই জায়গাটা আমরা নষ্ট করবেন না হঠাৎ করে পর্ষদ অফিসে গিয়ে। আমি নতমস্তকে আমি প্রণাম করছি তাদেরকে আগে থেকে, যে আমরা পর্ষদ অফিস সভাপতি স্যারের সাথে কথা বলেছি, আমাদেরকে কথা বলিয়েছি পুলিশের মাধ্যমে, পুলিশের আধিকারিকের মাধ্যমে আমাদের সাথে দেখা করবেন, ধর্ণা মঞ্চে যারা ছিল তাদের সাথে দেখা করবেন। তো অপেক্ষা করুন, এর মাঝখানে কেউ 22 হয়ে যাবেন না। কারণ ধর্ণা মঞ্চের এই 4 দিন কিন্তু আমরা রাত জেগে কাটিয়েছি, সারা রাত চোখে ঘুম আসেনি, মুড়ি খেয়ে কাটিয়েছি। পর্ষদের পাশে একটা জায়গায় কালী মন্দির আছে, আপনারা যারা দেখবেন, সেই কালী মন্দিরের খিচুড়ি খেয়ে কাটিয়েছি। কালী মন্দিরে পুজো হয়েছে শনিবারে, সেই শনিবারে রাতের খিচুড়ি, একটু খিচুড়ি প্রসাদ খেয়ে আমরা কিন্তু রাত কাটিয়েছি শনিবার দিন রাতে। কারণ ওইখানটা রাতে কোনো খাবার থাকে না। ধর্ণা মঞ্চ থেকে কেউ মুড়ি খেয়েছি, তারপরের দিন মুড়ি খেয়েছি, মুড়ি পেঁয়াজ লঙ্কা মেখে খেয়েছি, কয়েক মুঠো মুড়ি খেয়ে জল খেয়ে কিন্তু সারা রাত জেগেছি। ওই চোখে, মানে সকাল সন্ধ্যা হয়ে যে চোখে, সেই চোখে সকালও হয়েছে। তাহলে এই যদি আমরা পর্ষদের সাথে গিয়ে একটু চেপে কথা বলতে পারবো, পর্ষদ সভাপতিকে একটু চেপে বলতে পারবো যে এটা করতে হবে, তার মাঝখানে যারা কোনো তথ্য জানে না, যারা কোনো কেসের কোনো গ্রাউন্ড জানে না, কোন কেস কোথায় কি কোন অবস্থায় আছে যেটা জানে না, যারা কোনো কেসের অর্ডার পড়ে না, যারা আইএ ফাইল আর ক্যান ফাইলের মধ্যে পার্থক্য বোঝে না, তারা গিয়ে যদি এই মাঝখানে কথা বলে, সেক্ষেত্রে আমরা কি আমাদের দাবিটা কি চাপড়ে বলে আসতে পারবো, চেপে দিয়ে বলে আসতে পারবো এটা করতে হবে, 50,000 ভ্যাকান্সি লাগবে? কারণ প্রথম থেকে সেই মাস থেকে ডেপুটেশন দিয়ে আসছি, পর্ষদ সভাপতি এক কথায় চেনেন, আশা রাখছি বিদেশ গাজীকে এক কথায় চেনেন, এতবার গেছি আমি। সেই জায়গায় একটা অচেনা কেউ যদি গিয়ে নরম নরম কথা বলে আসে, তাহলে 50,000 ভ্যাকান্সিটা ফিকে হয়ে গেল না? আমি এই দাবিটা জাস্ট আমার পক্ষ থেকে, যে কেউ যেতে পারে পর্ষদে, কিন্তু আমার পক্ষ থেকে আমি হাত জোর করে অনুরোধ করছি, যেটা আমরা করছি করতে দেন, যেটা করছি একটু করতে দেন। 4 জন মিলে গিয়ে, আমাকে কোনোদিন দেখেছেন পর্ষদের সামনে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের সামনে লাইভ করতে? আমি কিন্তু করিনি। আমাদের স্যার কিন্তু পছন্দও করেন না, মানে পর্ষদের সামনে লাইভ করাও ঠিক না। সেটাই বলছি, আমরা হবু শিক্ষক শিক্ষিকা, আমরা বিচার করব। যেখানে 4 দিন আমরা ধর্ণা মঞ্চে গলা ভাঙিয়ে, আমাদের মোহিত করাটি, পার্থজিৎ বণিক, সুভাষ থেকে হাফিজুর রহমান থেকে শুরু করে সববারই গলা ভেঙে গেছে, সৌরভ থেকে শুরু করে, ইন্দ্র থেকে শুরু করে, অক্ষয় থেকে শুরু করে, এবং যারা অনেকেই আছে, মানে বিবাহিত অনেকেই আছে, যারা আমার দাদারা ক্যানিং থেকে এসছে, কোচবিহার থেকে এসছে, মুর্শিদাবাদ মালদা থেকে এসছে, অনেকে ইমাম সাহেব এসছে ধর্নায়, তারা কিন্তু সারা রাত ওইভাবে কাটিয়ে দিয়েছে। 4 দিন আমাদের সঙ্গে থেকেছে, চান করেছে, যে কোনোভাবে চান করে, বিশাল ভিড় করুণাময়ী বাস স্ট্যান্ডে, কোনো মতে চান করেছে, চান করে একটু মুড়ি খেয়ে ওইভাবে থেকে, মানে আওয়াজ তুলেছে ওখান থেকে। রাত্রে 1টার সময় 2টোর সময় আওয়াজ হচ্ছে 50,000 শূন্য পদ চাই, 50,000 শূন্য পদ চাই।
বাড়ির মেয়েরা অনেকের বাচ্চা মেয়েকে রেখে মা চলে এসেছে ধর্ণা মঞ্চে, মেয়ে কাঁদছে, মা গো মা আমাকে তুমি কোথায় গেছো, মা বলছে আমি কলকাতায় এসেছি, কাল সকালে দেখা হবে। এগুলো কষ্ট না? এবার তাদের কথা, তাদের কষ্টের কথাগুলো পর্ষদ সভাপতির কাছে কি আমরা বলবো? না, যারা ঘরে কাটিয়েছে, যারা ঘরে কাটিয়েছে এই 4টে দিন, যারা ঘরে ঘুমিয়েছে, তারা যদি সুন্দরভাবে তারা বাড়ির থেকে গরম ভাত খেয়ে পর্ষদ অফিসে গিয়ে সভাপতি স্যারের সাথে দেখা না করে সেক্রেটারির সাথে কথা বলে 50,000 যে শূন্য পদের রংটা ফিকে করে দেয়, সেটা কি শোভনীয়? আর যে মাটা সন্তান রেখে ধর্ণা মঞ্চে ছিল, সে কি পর্ষদ সভাপতির সাথে দেখা করতে পারে না? আপনারাই, আপনাদের চোখে চোখে কে বলছি, আপনারাই বলুন। আমাদের ধর্ণা মঞ্চের পরের দিন 4-5 জন মিলে পর্ষদ অফিসে গেছিল। আমি হাত জোর করে বলছি আর যাবেন না, যাবেন না, করতে দিন। কারণ সেই মার্চ মাস থেকে কিন্তু প্রথম ডেপুটেশন কিন্তু পর্ষদ সভাপতির কাছে আমি দিয়েছিলাম, আমাদের ঐক্য মঞ্চ দিয়েছিল। সবাই একসাথে লড়ুন, আসুন, যেভাবে হোক শূন্যপদ ছিনিয়ে নিতে হবে, কিন্তু এই দলবাজি গ্রুপবাজিটা করবেন না। এই আমার অনুরোধ। চাপে রাখতে পারবো, আমরাই পারবো চাপে রাখতে। ভ্যাকান্সি যদি বেশি আসে সেটা আমাদের জন্য আসবে, কিন্তু মাঝখানে থেকে যে আমরা যেটা চাপে রেখে কথা বলছি, মাঝখানে থেকে নরম কথা বলবেন না। তাতে ক্ষতি হবে, তাতে কিন্তু 22-এর ক্ষতি হবে, তাতে কিন্তু 22-এর ক্ষতি হবে, বারবার বলছি। রাম শ্যাম যদু 10 দিন ধরে যাচ্ছে পর্ষদের সাথে কথা বলছে, রাম শ্যাম যদু 10 দিন পর্ষদের সাথে কথা বলছে, পর্ষদ বলছে এই মানে একটা কথার জায়গায় আসছে। এবার রাম শ্যাম যদুর জায়গায় কোনোদিন একটা অচেনা হরি যদি গিয়ে পর্ষদের সাথে কথা বলে, তাহলে কি কাজে আসবে বলুন? ভালো করে বলছি। তাহলে আবার নতুন করে শুরু হলো না? হরির সাথে কথা বলতে বলতে নতুন করে শুরু করতে হবে। একটা বুঝিয়ে ছেড়ে দেবে, যেখানে রাম শ্যাম যদু 10 দিন পর্ষদে গেছে, হরি একদিন গিয়ে কি পারবে করতে? এটা আপনারাই উত্তর দেবেন। আমি এই জন্য বলছি, কোনো কাউকে ছোট করে না। আমরা হবু শিক্ষক, আমাদের শালীনতা বোধ বিনীত ভাবটা আগে থাকা দরকার। সেই জায়গা থেকে বলছি, পর্ষদ হোক, বিকাশ ভবন হোক, চাপে রাখবো আমরা। যা আমাদের তথ্য আছে, আমাদের ইনফরমেশন আছে, আমাদের তথ্য আছে, আমাদের বিভিন্ন কেসের গ্রাউন্ড আছে, আমাদের কাছে আরটিআই আছে, আমাদের কাছে বিগত যেসব কেসগুলো হয়েছে সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টে, যেসব প্রাথমিক রিলেটেড 16,500 থেকে শুরু করে 16,500 প্রথম কেস, এখনও আপনারা দেখে নিতে পারেন, বিদেশ গাজী কেস। হাইকোর্টের সাইডে গিয়ে আপনারা সার্চ করলে দেখতে পাবেন 16,500 বিরুদ্ধে প্রথম আমি কেস করেছিলাম। আমি তখন 17 ক্যান্ডিডেট ছিলাম, তখন টেট হয়নি। আমার কেসটাই কিন্তু 17 ছেলেরা কিন্তু চালিয়েছে। আজ থেকে লড়ছি না, তাই বলবো একটু লড়তে দিন, 22-এর হয়ে একটু লড়তে দিন। এই সুযোগটা আপনারা দিয়েছেন, সেই সুযোগটা সঠিকভাবে কাজে লাগাবো। আজকে 0 থেকে শুরু করেছিলাম, আর আজকে ঐক্যমঞ্চ, আমাদের গার্জেন, আমাদের বাবা সমতুল্য, দক্ষিণ দিনাজপুর থেকে কল করে বলছে, বাবা আমার ছেলে হ্যান্ডিক্যাপ, এই সমস্যা, কী করে চাকরি হবে, কবে ইন্টারভিউ পাবো? আজকে কোচবিহারের কোনো এক ছেলের বাবা, আমারও নিজের বাবা বলতে পারেন, সেও কল করে আমাকে জানে। আর আমার এই ভিডিওটা শুধু কোনো একটা টেট বা কোয়ালিফাইড ক্যান্ডিডেট নয়, অনেক বাবা মাও দেখেন, অনেক বাবা মাও হোয়াটসঅ্যাপ কল করে, ভিডিও কলিং করে আমাকে আশীর্বাদ দেন। এই আশীর্বাদকে পাথেয় করে, আমার বাবা মার সমতুল্য বাবা মাকে আশীর্বাদকে পাথেয় করে লড়ছি এবং শেষ দিকে ছাড়বো। আর যেখানেই যাচ্ছি আমি বলছি, মামাটি মানুষের উপর ভরসা আছে, সরকারের উপর ভরসা আছে। ভ্যাকান্সি কিন্তু বিহারের মতো দিতে হবে। আর বিহারে কত ভ্যাকান্সি দিয়েছে সে বিষয়টাও ডিটেলস অনেকে জানে, যে বিহারের ব্যাপারটা কোথায়। সামনে লোকসভা ভোট, পরপরই বিধানসভা ভোট। আশা রাখছি যে শূন্যপদ আছে, সেই পরিমাণ ডিএলএড এবং টেট পাস কিন্তু নেই। যে শূন্যপদ আছে সেই পরিমাণ ডিএলএড টেট পাস কিন্তু নেই। তাই একটাই কথা বলবো, ভরসা রাখুন। আর নিজের নিজের জায়গায় যেখানে যারা যোগাযোগ আছে সেখান থেকে বলুন। পর্ষদে আমরা যাচ্ছি, এই সপ্তাহের মধ্যে পর্ষদে যাচ্ছি। পর্ষদ থেকে একটা যে কোনো একটা পদ কিন্তু আমরা একটা বার্তা কিন্তু ওখান থেকে দেবো, খুব বড় বার্তা দেবো। অপেক্ষায় থাকুন। এই বলে আমি শেষ করছি। আমার ফোনের চার্জও কমে এসে, গলার অবস্থাটাও খুব খারাপ। 2022 প্রাথমিক টেট পাস যারা আছেন, এই ঐক্যমঞ্চের পাশে থাকুন। সবাই মিলিত প্রচেষ্টায় আসুন। আজ যেমন 17 প্যানেল 14 প্যানেল প্রত্যেকটা ডিপিএসসিতে এসছে, এমনও ডিপিএসসিতে অন্তত ডিসেম্বর মাস নাগাদ আমাদের প্রত্যেকটা ডিপিএসসিতে আমাদের লিস্টে চলে আসুক। না হোক জানুয়ারি মাসেও তো আসতে পারে। প্রত্যেকটা ডিপিএসসিতে সবার নিয়োগের চাকরি, সবার ডিপিএসসিতে চলে যাবে আপনার অ্যাপয়েন্টমেন্ট, আপনার কাউন্সিলিং। এই স্বপ্ন আমরা দেখতে পারি। তাই বলবো, সবাই নিজের নিজের জায়গায় পজিটিভ থাকুন। আমরা এই সপ্তাহের মধ্যে অফিসার মানে সভাপতি স্যারের সাথে কথা বলবো, আমাদের সময় দিয়েছেন তো। তারপর একটা বড় বার্তা দিতে চলেছি, অপেক্ষায় থাকুন। ভালো থাকবেন, স্বপ্ন পূরণ হবে এই আশায় থাকুন। নমস্কার।